প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি 21 রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের এই অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আজকে আমরা বাম রাজনীতি নিয়ে কথা বলবো। বাংলাদেশের বামপন্থী আন্দোলন, বামপন্থী রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চাই আজকের এই অনুষ্ঠানে। আমরা মোটামুটি সবাই জানি যে একটা সময়ে এই উপমহাদেশে বামপন্থী রাজনীতির একটা শক্ত ভিত ছিল। বাংলাদেশেও মুক্তিযুদ্ধের পরেও বামপন্থী রাজনীতির একটা ভিত তৈরি হয়েছিল, কিন্তু এর পরবর্তীতে বৈশ্বিক নানা প্রেক্ষাপট বা নানা কারণে বাম রাজনীতি দিনে দিনে একটি ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। আসলে কেন বাম রাজনীতির এই হাল? আমরা এসব বিষয়ের বা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। ডক্টর শাহান, আপনাকে স্বাগত জানাই। আমি আলোচনাটি শুরু করতে চাই রুহিন হোসেন প্রিন্সকে দিয়ে। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি বাম রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ। ভবিষ্যৎ আলোচনা করতে গেলে নিশ্চয়ই অতীতও আসবে। একটু শুনে আসতে চাই আপনাদের গৌরবোজ্জ্বল অতীত এবং বর্তমান এই অবস্থা বা এই হাল কেন। ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা একটা বৈশ্বিক সংকট অতিক্রম করছি। আমরা প্রতিটা মুহূর্তে সেটা মনে রাখতে চাই এবং এইটা যাতে দ্রুত মোকাবেলা করতে পারি সেই প্রত্যাশা আমি ব্যক্ত করতে চাই। দেখুন, আপনি শুরুতে কিছু কথা বললেন। আমি যদি জিনিসটাকে ঠিক এইভাবে ভাবি যে আমাদের যে প্রচলিত সমাজ, রাষ্ট্র কাঠামো যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, আমি অনেক পেছনে যেতে চাই না, এটাকে পরিচালনার জন্যে একটা অন্যতম দায়িত্ব পালন করে রাজনৈতিক সংগঠন। একই সাথে যে সমাজ সভ্যতা, এটা বিনির্মাণেও কিন্তু একটা রাজনৈতিক দল তার কর্মকাণ্ড অব্যাহত রাখে। আমি জাস্ট দুইটা পয়েন্টকেই সামনে আনি। তো সেইটাকে ধরে যদি বিবেচনা করি, তাহলে আপনি আমাদের এই যে উপমহাদেশ, বাংলাদেশ বললে তো উপমহাদেশ চলে আসে, সেই ব্রিটিশ বিরোধী শাসন, পাকিস্তানের, ওটা তো আমাদেরই পার্ট বলি আমরা, সেইটা এবং পরবর্তী সময়ের, তা নিঃসন্দেহে আপনি ঠিকই বলেছেন যে ওই সময়কালে আমাদের রাষ্ট্র নির্মাণ এই জায়গা তো ছিল একেবারেই ঔপনিবেশিকতায় বিদ্ধ, এবং আমাদের সমাজ ব্যবস্থার যে কাঠামোগুলো ছিল সেটা ছিল একেবারেই চরম শোষণ ভিত্তিক অবস্থা, এরকম একটা জায়গাটা ছিল। তা সেই জায়গা থেকে আপনি যদি দুইটা কাজকে দেখেন, ওই সমাজের কিছুটা অগ্রগতি, সভ্যতা নির্মাণের কাজ বলতে আমি অগ্রগতির বিবেচনা থেকে বলছি, আরেকটা হচ্ছে এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে তার রাজনৈতিক দায়িত্ব পালনের, এবং সেটা কিসের জন্যে? ক্ষমতা শুধু না, সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে। এইটাই করার ক্ষেত্রে বাম ছিল অন্যতম গৌরবোজ্জ্বল ভূমিকা, বামদের গুরুত্বপূর্ণ ভূমিকা, দুটাই গৌরবোজ্জ্বল এবং গুরুত্বপূর্ণ। তাহলে লক্ষ্যটা কি আমার বিবেচনা এরকম, সেটা হচ্ছে কার স্বার্থে এই কাজটা করবে? সাধারণ মানুষের স্বার্থে। সাধারণ মানুষের স্বার্থের কথাটা কেন আসে সেটা আমি একটা খুব ছোট করে যদি বলি এরকম, যে যদি আমি এই যে একটু আগে যে আলোচনাটা করলাম, সেটা যদি আমি পুরো একটা সমাজ ব্যবস্থা, সমাজের কথা চিন্তা করি, তো সমস্ত মানুষ নেই তো অধিকাংশ মানুষ যদি তার অগ্রগতি না হয়, তাহলে তো এই সমাজের অগ্রগতি চিন্তা করা যায় না। সুতরাং এই মানুষের স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ, এর মধ্যে সাধারণ মানুষ বেশি, এই স্বার্থে বাম আন্দোলন, আপনি সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম যদি এখানে দেখি যে প্রতিটি জায়গায় এই যে আদর্শ, বাম বলতে এবার যদি আসেন বামের একটা আদর্শ, সেটাকে আরও যদি ছোট করে আমি নিয়ে আসার চেষ্টা করি, তাহলে এটা সমাজতন্ত্র বা সাম্যবাদী একটা সমাজ কায়েম করা, যেখানে খুব সহজ কথা হচ্ছে যে এখানে শোষণ থাকবে না। পরবর্তীতে আরও বিস্তারিত করে এটাকে যদি বলে যে সমাজতন্ত্র এমন একটি সমাজ ব্যবস্থা হবে যেখানে প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। একটি বিষয় জানতে চাইবো যে এই যে বাম আন্দোলন, বামপন্থী আন্দোলন, আমরা যদি পাকিস্তানের সময়টা বিবেচনা করি, সেই সময়টাতে কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারাই কিন্তু সামনের কাতারে ছিল। 69 বলি বা 52 ভাষা আন্দোলন, সেখানে কিন্তু তাদের একটা বড় অবস্থান ছিল। সেই জায়গাটি থেকে এখন
এই অবস্থায় কেন আসলো? আচ্ছা, আমি আসছি, আমি যেখানে আমার ওই ধারাবাহিকতায় দ্রুতই চলে আসছি। তাহলে আমি যে কথাটা বললাম, তাহলে আমার কাজটা কি, আগে আমি এই কথাটা বলতে চাইছি এই জন্যে, বাম তার কতগুলো সুনির্দিষ্ট কাজ এবং এজেন্ডা আছে, এইটাকে বিবেচনা না করলে আমার কর্মকাণ্ড সম্পর্কে নানা বিবেচনা হতে পারে বলে আমি মনে করি, এই জন্যই কথা বললাম। তাহলে ওই যে বললাম সমাজতন্ত্রের জায়গাটা, তাহলে ওই ধরনের একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথাটাও মানুষের ওই অগ্রগতির সাথে সাথে ওইটা ছিল। এবার চলে আসেন সেটা তো এখনো বলছেন। না, আসছি আমি বলছি যে তাহলে আপনি ওই ভিত্তিটা অনেক সময় বিবেচনা না রাখলে, আমি যদি কালমিনেট করে কোথায় এর শেষ করতে চাই, তাহলে এখানে কিছু বিভ্রান্তি আছে বলে মনে হয় বলে ওই কথা আমার রিপিট করতে হলো, আর কিছু না। আপনি যেটা সহজে বুঝলেন, আমার ধারণা অনেকে হয়তো এটা সহজে বোঝে না এখনকার প্রেক্ষাপট বলছি। তাহলে সেই আলোচনায় এসে আপনি যে কোশ্চেন এখন করেছেন, আমি সেই জায়গায় যদি যাই, তাহলে পাকিস্তান আমল বা অন্য জায়গাগুলোতে দেখেন ওই সময়কালে মানুষের মধ্যে আপনি একটা অবস্থাটা এবার একটু বিবেচনা করেন তো। আমি একটা পাল্টা বিবেচনার জন্য বলছি, উত্তর দেওয়ার দরকার নেই, বিবেচনার জন্য। ওই সময় মানুষের মধ্যে যে যতটুকু অবস্থায় থাকুক না কেন, তার চিন্তা জগতে যত বেশি মানুষের কল্যাণকরের চিন্তাটা থাকতো মানুষের মধ্যে। এখন দেখবেন সমাজ বাস্তবতায় কিন্তু সেটা কি বেশি আছে না কম আছে, এটা বিবেচনা করার প্রশ্নটা আমি রেখে গেলাম, কারণ এই উত্তরে আমি এখন যাচ্ছি না। আমি আপনার প্রশ্নের উত্তর তো বুঝলাম, তাহলে ওই উত্তর আসছে, পরিবর্তন আমি আসছি, সরি, আপনার কোশ্চেনের উত্তর দিতে যাচ্ছি। আমি যে এখানে রেখে এটা থামলাম, পরে বলবো। তাহলে এই জায়গাটাতে আমি যদি পাকিস্তান আমলে দেখি, পাকিস্তান আমলের ওই সংগ্রামের সময়তে যে সংগ্রামটা ছিল, তাহলে মানুষের স্বার্থের সংগ্রাম, ওইখানে তার আগে উপনিবেশ বিরোধী সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, স্বাধিকারের সংগ্রাম, এই সংগ্রাম কারা সবচেয়ে বেশি ভালো করতে পারতেন? এরা ছিল ওই যে বামপন্থীরা। একটু আগে বামপন্থীর যে কারণ থেকে আমি ব্রিটিশ আমল থেকে বলার চেষ্টা করলাম, সেই সময়কালে আমরা দেখেছি মানুষের মধ্যে একটা পজিটিভ, অন্ততপক্ষে চিন্তা জগতে, যে আমরা কিছু ভালো কাজ করতে চাই, এই ধরনের মানুষের সংখ্যাও যেমন বেশি ছিল, চিন্তা চেতনার মানুষ বেশি ছিল, যার জন্যেই আমরা দেখব যে ওই সময় ছাত্র সংগঠনের কথা আপনি বলেছেন এবং অন্যান্য জায়গায় তাদের একটা পজিটিভ পজিশন ছিল। আপনি এর থেকে দ্রুত এবার চলে আসেন, আপনি এখনকার যদি অবস্থা দেখেন, তাহলে দেখবেন সমাজ কাঠামো ব্যবস্থা এমন জায়গায় আমাদের নিয়ে গেছে, পার্সোনাল, আমি, আমার বাইরে কেউ নাই, সুবিধা, এবং সেইখানে যোগ্যতার ভিত্তিতে না, লবির ভিত্তিতে, অমুকের ভিত্তিতে, তমুকের ভিত্তিতে, এই জায়গার কারণে ওই পুরো যখন সোসাইটিটার এত দুরবস্থা হয়ে যায়, তাহলে আপনি এই মানুষগুলো তো এরকম জায়গায় আর পাবেন না। পাকিস্তান আমলে সোসাইটি বিনির্মাণ করতে চেয়েছেন তো আপনারাই তো মানুষকে স্বপ্ন দেখান যে আমার সমাজটা এমন হবে, তাহলে কেন স্বপ্ন দেখাতে পারছেন না? হ্যাঁ, এটি তো যদি বলেন, তাহলে কি এই যে সমালোচনাগুলো হয় আপনাদের মধ্যে থেকে, যে আপনাদের বারবার ভাঙন, বারবার নেতৃত্বের দ্বন্দ্ব, মানুষকে বোঝাতে না পারা বা মানুষ আপনাদেরকে বুঝতে না পারা? আচ্ছা, আমি আসি পরের যে প্রশ্নগুলো করছেন, নিঃসন্দেহে সুযোগ থাকলে সে আত্মসমালোচনামূলক কথা বা আপনি যে দুইটা বললেন, এই দুইটার কোনোটাই বাদ দেওয়ার সুযোগ নেই, কিন্তু একটু ধারাবাহিকভাবে বললে বোধহয় জিনিসটা একটু বোঝার সুবিধা হতে পারে বলে আমার ধারণা। তাহলে আমি ওই আলোচনা একটু পরে যাই। আপনি ওর পরে যদি আসি, আপনি যে বলছেন যে আমরা পারলাম না, তাহলে একটা তো দরকার ছিল রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে তো এটা পারা যাবে না, তার আগে কতটুকু করা যাবে? তা রাষ্ট্র ক্ষমতায় কেন যেতে পারেনি, আমি পরের প্রশ্নের নিশ্চয়ই পরে সে উত্তরে আসবো, কিন্তু আমি পরের টুকে খালি যাই। ধরুন এই যে বলছেন যে আমরা এটা পারলাম না, এটা পারলাম না, কিন্তু আমি যদি প্রশ্ন করি, আমাদের এই সমাজে এখন যতটুকু অসাম্প্রদায়িক চেতনা আছে, আমাদের এই সময় যতটুকু, আমি জাতীয়তাবাদের, প্রগতিশীল জাতীয়তাবাদের কথা মিন করছি, আছে, যতটুকু মানুষের কল্যাণকরের চিন্তার কথা আছে, যতটুকু আমি না আমরার একটা সমাজ করতে চাই, এই কাজগুলো করার ক্ষেত্রে এই বাংলাদেশ বা এই উপমহাদেশের চ্যাম্পিয়ন কারা ছিল বা এখনো আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখনো কিন্তু সেই জায়গায় কমিউনিস্টরা, বামপন্থীরা চ্যাম্পিয়ন হয়ে। আপনার কাছে আসবো রাজিকুজ্জামান রতন, আপনার কাছে একই প্রশ্ন, কিন্তু একটু অন্যভাবে করতে চাই। সেটা হচ্ছে, এখন বামদেরকে নানাভাবে টিপ্পনি কাটা হয়, নানাভাবে, ইভেন পত্রিকার পাতায় আসে, বলা হয় খুচরা বাম। এই জায়গাটিতে এই খুচরা বাম শব্দটি কেন আসছে, কেন খুচরা হয়ে গেল বাম? ধন্যবাদ। মানুষ যখন টিটকারি করে, তখন আমরা তার মধ্যে দুটো জিনিস দেখি। সে আমাদের বর্তমানটা দেখে, আর আমাদের মধ্যে থেকে সে ভবিষ্যৎটা দেখতে চায়। সে দেখতে চায় যে বামপন্থীরা আসলে টাকা হোক, পূর্ণ হোক, কিন্তু বামপন্থীরা পূর্ণ হতে পারছে না বলে তাদেরকে তখন সে খুচরা বলে। তার মানে সে হতাশা থেকে এটা বলে, কারণ সে যাদের সঙ্গে আছে, যে দলগুলোর সঙ্গে আছে, যাদেরকে সে ক্ষমতায় বসিয়েছে, কিংবা যাদের কাছে সে ভরসা করেছে, প্রত্যেকটা জায়গায় প্রতারিত হয়ে সে একটা অবলম্বন খুঁজতে চায়। কোথায় যাবে সেই অবলম্বন পেতে? সে মনে করে বামপন্থীরা তো এটা নিয়ে লড়াই করার কথা ছিল, সেই বামপন্থীরা লড়ছে না কেন? এখান থেকে অনেক সময় ক্ষুব্ধতার বশবর্তী হয়ে আমাদেরকে অনেক কথাই বলে তারা। এটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি, যে তার মানে এখনও মানুষ যদি ভালো কিছুর প্রত্যাশা করে, সেটা বামের কাছেই করে।
আমাদের এটাকেই সমালোচনাটাকে ইতিবাচকভাবে নিয়ে আমাদের দেখতে হবে আমাদের এই দুর্বলতাটা কেন হলো, আমরা কেন মানুষের প্রত্যাশাটা পূরণ করতে পারছি না, মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেদেরকে শক্তিশালী করে গড়ে তুলতে পারছি না কেন, সেই প্রশ্নটারই এখন উত্তর খুঁজে বের করা দরকার আমাদের। যেমন ধরুন প্রিন্স ভাই অতীতের আমাদের গৌরবের কথা বলেছেন। অতীতের গৌরব কখনো কখনো আমাদেরকে কিছুটা স্বস্তি দেয়, কিন্তু সেই অতীতের স্বস্তি নিয়ে তো আমার বর্তমান চলে না, আমার ভবিষ্যৎকেও নির্মাণ করা যাবে না, বরঞ্চ সেখান থেকে একটা হাহাকার আসে যে আগে আমাদের এত ছিল, এখন কিছুই নেই। এখন আমাদের দেখতে হবে বর্তমান পরিস্থিতিটা কি। পুঁজিবাদের যে সাধারণ বৈশিষ্ট্য সেটা কি, সব কিছুর মধ্যে সে মুনাফা খুঁজতে চায়, লাভ ছাড়া কিচ্ছু নেই। এমনকি আমি বন্ধুরাও যখন কথা বলে, তোর সঙ্গে গেলে আমার কি লাভ হবে, মানে বন্ধুত্বের মতো একটা নির্মল জিনিসের মধ্যেও শব্দটা ঢুকে গেছে এরকম যে ওখানে গিয়ে আমার কি লাভ। কিংবা একটা এই প্রশ্নটা তো শুধু আপনার বন্ধুত্বের জায়গায় নেই, অনেক জায়গায় আপনার কথা অনুযায়ী এই প্রশ্নের উত্তর কি তাহলে আপনারা দিতে পারছেন না? সেইটাই আমরা বলছি। তা আমি বলছি যে আমাদের প্রশ্নগুলো কি কি এসেছে। যখন আমি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলাম তখন আমার সামনে শত্রু স্পষ্ট ছিল, শত্রুটা ছিল দৃশ্যমান, শোষণটা ছিল অদৃশ্য। মানুষ বুঝতে পারতো না কিভাবে আমার দেশ থেকে সম্পদ গিয়ে ইংল্যান্ড ধনী হয়ে উঠছে, কিংবা আমার দেশ থেকে সম্পদ গিয়ে করাচি ঝলমলে হয়ে উঠছে। সেই শোষণটা সে বুঝতে পারেনি, কিন্তু শোষককে সে দেখতে পেত। এখন যেটা হয়েছে, স্বাধীন দেশে শোষক জড়াজড়ি করে আছে তার সঙ্গেই, শোষণটা আরও অনেক বেশি তীব্র হয়েছে। যেমন ধরুন যেটা বললাম যে এখন বন্ধুত্বের মধ্যে যখন এই কথাটা আসে, কিংবা পারিবারিক জীবনেও যখন এরকম আসে, বাবা মা ছেলে মেয়েদেরকে যখন বলে এই সমাজ টমাজ বাদ দে, নিজেরটা দেখ, হ্যাঁ নিজে যদি বড় হতে না পারিস তুই টিকতে পারবি না। তো এইরকম যখন প্রতি মুহূর্তে খুব অজান্তেই পুঁজিবাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু আমাদেরকে গ্রাস করে ফেলেছে। সেটা কি, নিজেরটা দেখো, লাভটাকে খোঁজো। তার বিপরীতে বামপন্থীদের যে লড়াইটা হওয়ার কথা ছিল, যে সমাজ তোমাকে বিচ্ছিন্ন করে দেয়, যে সমাজ তোমাকে স্বার্থপর বানিয়ে তোলে, যে সমাজ তোমাকে নিজের স্বার্থ দেখতে গিয়ে সমাজের স্বার্থকে মানে ধূলিসাৎ করে ফেলে। যেমন যে মানুষটা প্যারাসিটামল সিরাপের মধ্যে ভেজাল দিচ্ছে, সেই ভেজাল খেয়ে 43টা শিশু মরে গেল, তাতে তার কিচ্ছু হলো না। 5 বছর মামলা চলবার পর তার 2 বছরের কারাদণ্ড হলো। কিন্তু 43টা শিশুর মায়ের জীবনের মর্মভেদী কান্না, এটা বোঝার মতন মন যুবকদের মধ্যে কেন তৈরি হলো না? কিংবা কেন আজকে মাদকের নেশায় যুবকরা এরকম উন্মাতাল হয়ে যাচ্ছে? কিংবা কেন শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে একজন আরেকজনকে অপমান, তাচ্ছিল্য, তার বাড়িঘরে হামলা লুণ্ঠন করতে পারছে? এই যেগুলো হচ্ছে, এগুলোকে অ্যাড্রেস করাটা আমাদের দরকার। বামপন্থীরা এই জায়গায় আমাদের একটা চিন্তা এসেছিল এরকম, তাহলে তো মানুষের মধ্যে এবং আপনাদের মধ্যে, মানুষ এবং আপনাদের মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে, জনগণ এবং আপনাদের মধ্যে একটা গ্যাপ রয়েছে। আমি গ্যাপ বলছি না, মানুষের কান্না আমাদেরকে স্পর্শ করছে, মানুষের যন্ত্রণা আমাদেরকে স্পর্শ করছে, কিন্তু স্পর্শ করে সেটা থেকে শক্তি নির্মাণ করতে পারছি না আমরা। যে কারণে দেখুন, যখন ওই নাসিরনগরে হামলা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, তারা সবাই জানে এটা কারা করেছে। যখন সুনামগঞ্জে হয় তখন সবাই জানে এটা কারা করেছে, কিন্তু তারা প্রত্যাশা করে কে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাদের পাশে আমরা বামপন্থীরা গিয়ে দাঁড়িয়েছি, পাশে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু শক্তি নিয়ে দাঁড়াতে পারিনি বলে তারা আমাদের হাতটা ধরতে চায়, কিন্তু আবার ভয় পায় যে আমি যে তোমাদের ওখানে যাব, কালকে আমার সামান্য ভিটামাটি সেটাও আবার মানে উচ্ছেদ হয়ে যাব না তো। তার মানে উচ্ছেদের আতঙ্ক মানুষকে এরকমভাবে জায়গায় ফেলে দিয়েছে। আমরা সেখান থেকে যেটা দেখতে চাই, বামপন্থীদের এখানে ঐক্যবদ্ধ শক্তি নির্মাণের আর কোনো বিকল্প নাই। যদি মানুষকে বাঁচাতে হয়, নিজেদেরকে বাঁচতে হয়। এখন সেই জায়গায় আমরা যে জিনিসটা আমাদের দুর্বলতাটা দেখছি, 2 ধরনের দুর্বলতা আমাদের আছে। একটা হচ্ছে আমাদের চিন্তাগত ক্ষেত্রে দুর্বলতা। আমরা এখনও আমাদের বামপন্থীদের মধ্যে অনেকেই, যাদেরকে আমরা বুর্জোয়া শক্তি বলি, তাদের মধ্যেই ভবিষ্যৎ দেখতে পাই। তাদের মধ্যে ভবিষ্যৎ খুঁজতে গিয়ে নিজেদের ভবিষ্যৎটা মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বামপন্থীদের একটা দুর্বলতা, চিন্তাগত দুর্বলতা। আরেকটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। এমন এমন কিছু বিষয়ে বিতর্ক করতে গিয়ে আমরা নিজেদেরকে বিভক্ত করে ফেলেছি, তখন মানুষ মনে করে যে তোমরা শক্তিশালী হওয়া তো দূরের কথা, তোমরা দেখে আর দুর্বল হয়ে যাচ্ছ। তখন মানুষ বলে তোমাদের কথাটা শুনতে ভালো, কিন্তু তোমাদের উপর যে ভরসা করা যাচ্ছে না। তা আমাদের এখান থেকে এই শিক্ষাটা নিতে হবে। আজকে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা এটা আত্মসমালোচনাটাও করতে চাই যে মানুষের এই সমস্যায় মানুষের পাশে কে দাঁড়াবে। পুঁজিবাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে কিছু কৃত্রিম চাহিদা তৈরি করে, যে চাহিদাটা মানুষের সত্যিকারের চাহিদা নয়, সেটাতে মানুষকে আকৃষ্ট করে ফেলে। যেমন ধরুন, এখন একটা তরুণ যুবকের সবচেয়ে আকাঙ্ক্ষিত জিনিস কি?
খুব দামি একটা মোবাইল ফোন, কিংবা সে কিন্তু এখনো ভাবছে না, আপনি পাড়ার মোড়ে মোড়ে দেখবেন কোথাও কিন্তু বইয়ের দোকান নাই। এমনকি ঢাকা শহরের অনেক বড় বড় শপিং মল যেগুলো আছে, সেই মলে খুঁজলে কোথাও আপনি কোনো বইয়ের দোকান পাবেন না। তাহলে সে কিন্তু একটা জিনিস দাঁড় করিয়ে ফেলেছে, আমাদের যুবকদের চিন্তাটাকে দামি জিনিসে, তার সামর্থ্যের চাইতেও বেশি মূল্যের জিনিস। তখন সে যে যুবক চাকরি পায়নি অথবা চাকরি পাবে না মনে করে, পুঁজিবাদের বিরুদ্ধেই তো আপনাদের সেটা আমি লড়াই বলছি, সারা জীবন। সেই লড়াইটাই আমাদের করতে হচ্ছে। কিরকম? দুই ধরনের লড়াই আমাদের করতে হচ্ছে, সাংগঠনিক লড়াইয়ের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক লড়াইটাও করতে হচ্ছে। তখন আবার আমাদেরকে অনেকে সন্ন্যাসী বানিয়ে ফেলছে, বলে ভাই আপনারা কি তাহলে আপনাদের জীবনে কি কোনো স্বাদ আহ্লাদ বলতে কিছু থাকবে না? তার মানে আমাদের আবার যুবকদের সামনে স্বাদ আহ্লাদ জিনিসটা দাঁড় করিয়েছে এরকম যে অন্যকে কষ্ট দিয়ে নিজে তৃপ্তি পাওয়া। আজকে দেখুন হাইকোর্টে একটা সিদ্ধান্ত হয়েছে বুলিংয়ের ব্যাপারে। বাংলা সিনেমার প্রত্যেকটা ঘটনায় নায়ক তো নায়িকাকে বুলিং করে। আমাদের ঘরে ঘরে তো প্রতিদিন আমরা দেখি, কারো গায়ের রং যদি কালো হয় ওই কাল্লা বলে ডাকে, কেউ যদি খাটো হয় ওই বাট্টা বলে ডাকে। এগুলো কি বুলিং নয়? খুব অজান্তে কিন্তু কালচারালি আমরা মানুষকে ছোট করা, মানুষকে হেয় করা, মানুষকে তুচ্ছ করা, এবং কেউ যদি অন্য সম্প্রদায়ের মানুষ হয় তাকে কত ধরনের তাকে নিগৃহ করা, নারীকে কতভাবে নিপীড়িত করা। এমনকি যখন কেউ বলে যে এইগুলোর বিরুদ্ধে বামপন্থীদের লড়াইটা করা দরকার, আমরা অনেক সময় রাজনীতি তো রাজনৈতিক লড়াই, সেই সাথে সাংস্কৃতিক লড়াই, সেই জায়গায় আমাদের বামপন্থীদের একটা দুর্বলতার দিক আমরা অকপটে স্বীকার করছি। আমরা রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইটাকে যত সামনে নিয়ে আসি, ক্ষমতাকে আশ্রয় করে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক যে বন্ধনটা আছে সেটাকে আমরা খুব ভালো করে দেখি নাই। এটা নিশ্চয়ই একটা ভুল। আপনার কাছে আসবো, আবার আপনাদের দুজনের কাছে আবার আসবো। আমি একটু যেতে চাই ডক্টর শাহানের কাছে। ডক্টর শাহান, আপনি দুজনের বক্তব্য শুনলেন, আপনার বক্তব্য জানতে চাই। আসলে তাদের সঙ্গে আপনি একমত কিনা? বামপন্থীরা কি ঠিক এই কারণগুলোতেই পিছিয়ে গেল, বা বাম আন্দোলনকে এই কারণে স্তীমিত হয়ে গেল? অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় শুরুতে একটা জিনিস একটু পরিষ্কার করা দরকার। আমরা যখন বাম রাজনীতির ব্যর্থতা বা বাম রাজনীতি ব্যর্থ হচ্ছে কিনা এই জিনিসটা নিয়ে কথা বলি, তখন কিন্তু পুরোটাই একদম সমালোচনা মুখর এরকম কিছু একটা থাকে না। এখানে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গা থাকে। এর কারণটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যে সেকুলার লিবারেল যে ফোর্সটা দেখি, আওয়ামী লীগকে অনেকটা বাম দিকে সরানোর ক্ষেত্রে অতীতে বাম দলগুলোর খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। কারণ আওয়ামী লীগ সত্যিকার অর্থে ওইভাবে বামকেন্দ্রিক কোনো দল ছিল না, কিন্তু এই সেকুলার লিবারেল ফিলোসফিটা যে আওয়ামী লীগ ধারণ করেছে সেটার পেছনে এই প্রেশারটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। এবং সে কারণেই আজকে প্রশ্নটা চলে আসে যে আমরা যখন দেখছি যে ক্ষমতাসীন দলটি আস্তে আস্তে ডান দিকে সরে যাচ্ছে, বামের জায়গাটুকু হচ্ছে গিয়ে সম্পূর্ণ খালি থেকে যাচ্ছে, এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা বাম দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকাটা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা যখন আজকে সমালোচনার জায়গাটা করছি, আলোচনার জায়গাটা করছি, এটা হচ্ছে একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে এইটা, আমরা চাচ্ছি যে খালি জায়গাটা যদি থাকে তাহলে ডান দিকে বা রাইটে যে হচ্ছে একটা র্যাডিক্যাল ফোর্সের উদ্ভব আমরা দেখছি, সেটা কিন্তু হচ্ছে গিয়ে খুব দ্রুতই একটা বিপজ্জনক জায়গায় নিয়ে আসবে। সেটাকে মাথায় রেখে হচ্ছে গিয়ে আমাদের কথাটা বলতে হবে। এবারে আসি হচ্ছে গিয়ে আমরা যখন বলছি যে সফলতা বা ব্যর্থতা, আসলে এটা সংজ্ঞায়নটা কি? আমরা কি সফলতা বা ব্যর্থতাকে আসলে কিভাবে সংজ্ঞায়িত করছি? আজকে ওনারা যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ কথা, দুটো ব্যাপার চলে এসেছে। একটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বাম দলগুলো শুধুমাত্র যে একটা নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার চেষ্টা করবে, সেটাই একমাত্র উদ্দেশ্য নয়। একই সাথে আমরা যেটাকে হচ্ছে গিয়ে সোশ্যাল স্ট্রাকচারে চেঞ্জের কথা বলি, পরিবর্তনের কথা বলি, সোশ্যাল ডাইমেনশনে চেঞ্জের কথা বলি, সেদিকেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের পালন করার কথা, যেটা তারা হচ্ছে অতীতে করেছে। কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখার দরকার, আমরা যদি সোশ্যাল স্ট্রাকচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই, তাহলে কিন্তু আপনার হচ্ছে একটা জনসমর্থন থাকতে হবে। সেই জনসমর্থনটা যদি না থাকে, এবং এই ক্ষেত্রে হিসাবটা চলে আসে, ভোটের হিসাবটা চলে আসে। আপনি দেখেন যে বাংলাদেশে যখন প্রথম নির্বাচন হলো 1973 সালে, তখন বাম দলগুলোর ভোটের শতাংশ ছিল প্রায় 21.2%। তার মানে প্রায় 1/4 একটা জনগোষ্ঠীর সমর্থন এই দলটির ছিল। 1979 সালে সেটা নেমে এসেছে 9.8%। 86-তে সেটা এসেছে হচ্ছে গিয়ে 6.8%। 91-তে সেটা এসেছে হচ্ছে গিয়ে 2.8%। 91-তে সম্ভবত 3.23% ছিল। আপনি যদি 2018 নির্বাচন ধরেন তাহলে হচ্ছে কি একটা কথা, কিন্তু যদি আপনি 96 এবং 2001 এবং 2008 ধরেন তাহলে কিন্তু ব্যাপারটা বেশ বিপজ্জনক। কারণ 96-তে 0.5, 2001-এ 0.5 এবং 2008-এ 1, তাও হচ্ছে মহাজোটের মাধ্যমে। তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার, আমরা খুব গ্র্যাজুয়াল একটা ডিক্লাইন দেখছি জনসমর্থনে। এবং এই জনসমর্থনের যে ডিক্লাইনটা, এইটার কারণটা আমার মনে হয় হচ্ছে গিয়ে বিশ্লেষণ করা দরকার। কারণ দুটো ঘটনা ঘটেছে।
হয় যে বাম দলগুলোর যে সমর্থক গোষ্ঠী ছিল তারা দল পরিবর্তন করেছে, তারা অন্যদিকে চলে গেছে, যদি যায় তাহলে সেটা বিবেচনা করার দরকার আছে এই ঘটনাটি কেন ঘটলো। দ্বিতীয় আরেকটি ঘটনা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে ভোটারের একটা ট্রান্সফরমেশন হয়েছে, নতুন ভোটাররা চলে এসেছেন পুরাতন ভোটারদেরকে সরিয়ে দিয়ে। সেই ক্ষেত্রে নতুন ভোটারদের বাম দলগুলো হচ্ছে আকৃষ্ট করতে পারছে না, সেই প্রশ্নটা হচ্ছে গিয়ে চলে এসেছে। এবং যে কথাটা ওনারা দুজনেই বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের সোশ্যাল রিয়েলিটি চেঞ্জ হচ্ছে, আমাদের যে বস্তুতান্ত্রিক যে মানসিকতা সেই মানসিকতার উদ্ভব হচ্ছে, এটা আমরা কেউ দ্বিমত করছি না। কিন্তু এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা চলে আসছে, যে কথাটা বারবার বলা হচ্ছে যে বাম দলগুলো শুধুমাত্র ক্ষমতায় আসা রাজনীতি করে না, তারা সমাজের পরিবর্তনের জন্য কাজ করে। যদি সেটাই হয় তাহলে এই যে আমরা যে পরিবর্তনটা দেখছি, এই পরিবর্তনটাকে মোকাবেলা করা, এই পরিবর্তনটার জন্য হচ্ছে গিয়ে পার্টির স্ট্র্যাটেজিটা ঠিক করা, সেই জায়গাটায় হচ্ছে গিয়ে আমরা আসলে কোন গুরুত্বপূর্ণ ভূমিকাটা দেখছি। আমরা যদি দেখি যে এই যে জনসাধারণ বা তরুণ যারা, তারা হচ্ছে গিয়ে বস্তুতান্ত্রিক হচ্ছেন, মোবাইল ফোনের কথা বলা হচ্ছে, তারা হচ্ছে গিয়ে তাদের চাকরি নিয়ে চিন্তিত, খুবই ভালো কথা। কিন্তু যদি সেটা হয় তাহলে দুটো ঘটনা ঘটাতে হবে। এক, আপনি আপনার যে ইডিওলজিক্যাল যে পিউরিটি, আদর্শতান্ত্রিক যে শুদ্ধতা আছে সেটা ধরে রেখে আপনি এই জনগোষ্ঠীর সাথে লিঙ্ক করার চেষ্টা করবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। যদি মনে হয় সেটা সম্ভব না, তাহলে হচ্ছে কি আপনাকে নতুন ভাবে স্ট্র্যাটেজি চিন্তা করতে হবে, যে এই বস্তুতান্ত্রিকতার সাথে আদর্শবাদিতা যেটা, এটাকে মিশিয়ে আমি নতুন কি ধরনের একটা ভিশন তৈরি করতে পারি। সেই ভিশনটা হতে পারে আমি শোষণমুক্ত সমাজ চাই, কিন্তু আমাকে সেটাকে ইন্ডিভিজুয়াল লেভেলে নিয়ে যেতে হবে, যে একজন তরুণকে বোঝাতে হবে যে শোষণমুক্ত সমাজে তার জন্য ব্যক্তি স্বাধীনতার কি বিকাশ ঘটতে পারে। এই চেঞ্জটা বা এই যে রিয়েলাইজেশনটা, এটা আমি ঠিক নিশ্চিত না যে এই রিয়েলাইজেশনটা আমরা দেখতে পাচ্ছি কিনা। কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে কারণ আপনাকে হচ্ছে গিয়ে অ্যাডাপ্ট করতে হবে আপনার সিচুয়েশনের সাথে, পলিটিক্যাল পার্টি হিসেবে। এবং এই ক্ষেত্রেই হচ্ছে গিয়ে যে আমরা যে অভ্যন্তরীণ যে দুর্বলতার জায়গা বাম দলগুলো, আপনি যে কথাগুলো বললেন যে জনগণকে রিচ করা, জনগণের কাছে পৌঁছানো, এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে দুর্বলতাটা চলে আসে, যেটা খানিকটা হচ্ছে গিয়ে আমার মনে হয় এই জায়গাটা একটু গুরুত্ব দেওয়া উচিত। কেন রিচ করতে পারছি না? আমরা যখন শোষণ মুক্ত সমাজের কথা বলছি, এটা একটা স্বপ্ন, কিন্তু যখন মানুষ সেটাকে বিবেচনা করছে, মানুষ সেটাকে তার দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করবে, সে চিন্তা করবে শোষণ মুক্ত সমাজ আসলে বেসিক্যালি হচ্ছে গিয়ে তার জন্য কি দিতে পারে। এই যে তার পার্সোনাল অ্যাসপিরেশনের যে জায়গাটা, তার ব্যক্তিগত উপলব্ধির যে জায়গাটা, ব্যক্তিগত অর্জনের যে জায়গাটা, সেটাকে কোনো না কোনো ভাবে বাম দলগুলোকে তাদের যে আদর্শিক কাঠামো সেটার মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। যদি সেই ইন্টিগ্রেশনটা না হয়, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে এই যে আমরা যে রিলেভেন্স বা ইররিলেভেন্সের কথা বলছি, এই ব্যাপারটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা তৈরি করছে। কারণ আমরা যে রাইট ফোর্সের কথা বলছি, তারা কিন্তু একটা ভিশন নিয়ে আসছে, আপনি সেই ভিশনটা যেই হোক, একটা ভিশন নিয়ে তারা কথা বলছে, তাহলে তার কাউন্টার একটা ইডিওলজিক্যাল প্ল্যাটফর্ম তো আপনার তৈরি করতে হবে। আপনার তো বলতে হবে যে তার বিপরীতে এই অবস্থানটা আছে, এই অবস্থানটা তোমাদের জন্য গ্রহণযোগ্য। এবং যে কথাটা আমরা বলি যে পলিটিক্যাল পার্টির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইস্যুকে ফ্রেম করা। আপনি শোষণমুক্ত সমাজ বলছেন, সাম্রাজ্যবাদের বিরোধিতা বলছেন, পুঁজিবাদের বিরোধিতা বলছেন, কিন্তু সেটাকে জনগণের জন্য গ্রহণযোগ্য ভাষায় ফ্রেম করাটা, এটা তো হচ্ছে কি আমাদের চিন্তা করতে হবে যে এই কাজটা। তাহলে বুঝলাম ভাষারও একটা সমস্যা এখানে রয়ে গেছে। আপনার কাছে আসবো, আমি আবার একটু রহিন হোসেন প্রিন্সের কাছে যেতে চাই। এই যে আপনি ডক্টর শাহান কতগুলো কথা বললেন যে আপনাদের ভাষা জনগণের ভাষা এক নয়। আচ্ছা, আমি ওই জায়গায় যাওয়ার আগে একটু ছোট করে আর দু একটা কথা বলি। তাহলে আমরা কি, যদি এখন আলোচনাটা দুইটা জায়গা থেকে শুরু করি, একটা হচ্ছে কি বামদের নিয়ে যে আলোচনাটা হচ্ছে, তাহলে বামের বাইরে, বাম মন্ত্রে আমি বলছি যে যা আমরা আকাঙ্ক্ষা করতে চাই, যে ধরনের সমাজ চাই, তার বাইরে কি অন্য কোনো ভালো কিছু করার সুযোগ আমরা দেখতে পাচ্ছি দুনিয়া জুড়ে বা এইখানে? এটা দেখতে পাচ্ছি না। এই বিবেচনা থেকে যদি আসি আমরা আলোচনায়, আমার কথা পরিষ্কার, তাহলে আমি এটাকে গ্রহণ করতে রাজি এবং খুবই কারেক্ট, যে আমাদেরকে আরও ভূমিকা নিয়ে কিভাবে জনগণের ভাষা, আমি বলবো না যে ভাষা আমরা বলছি, আমাদের ভাষা যাতে জনগণকে আয়ত্ত করতে পারে এবং জনগণের কথা শুনে বা জনগণের ভাষায় আপনারা কথা বলবেন, জনগণ তো সেটাই চায়। আমি বলছি যে এবং জনগণের কথা শুনে আমরা আমাদের ভাষাকে মেরামত করে যাব, লক্ষ্যটাকে, ওই লক্ষ্য কিন্তু ওই জায়গাটাই, যে আমরা যেটা রতন ভাইটা বললেন যে আমরা ওই জায়গায় যেতে চাই, তার জন্য একটা তো সংগঠনটা বড় ব্যাপার, মানুষকে সংগঠিত করার ব্যাপার। বা ভাই যেটা বললেন এই সংগঠনের কথা যখন নিতে হবে, আসছি ওইখানে, আমি আপনার কথা শেষ এটা করি যে ঠিক এই জায়গায় যদি বলেন যে আমি ব্যক্তিগতভাবে আমার মত, আমাদের আত্মসমালোচনা আরো জরুরিভাবে করা দরকার। দুইটা দিক বলি। একটা হচ্ছে কি, দেখেন অনেক সংকটের মধ্যে আমি মনে করি যে বামদের একটা বড় সংকট হচ্ছে একটা সুনির্দিষ্ট পরিস্থিতিতে,
কারণ বাম একটু মনে রেখেন যে এক একটা দেশ তার বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী সেটা ভূমিকা রাখবে, আর বিশেষ করে সুনির্দিষ্ট পরিস্থিতিতে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করেই মানুষের কাছে যেতে হবে। এই জায়গায় অনেক ক্ষেত্রে আমার ব্যক্তিগত মত হচ্ছে আমাদের অনেক দুর্বলতা রয়ে গেছে। ওইটা যদি আমরা করতে পারি তাহলে এই যে কর্মসূচি এবং অন্যান্য যে প্রশ্নের কথা উনি বললেন, এটা রিভিজিট করার জায়গাটা, আমি মনে করি এটা একটা জরুরি, এটা করতে হবে। এই জায়গায় আর একটা কথা বলি, বামদের নিয়ে অনেক সময় হয় কি জানেন, মনে হয় যেন আমরা গরিবি ভাগাভাগি করতে চাই। না, মোটেই না। আমি একটা জিনিস আসতে চাই, সেটা ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে এই যে এতদিন ধরে এখন বাম রাজনৈতিক দল কতগুলা, এই বামদের মধ্যে ঐক্যের অভাব, এটা আপনারাও কিন্তু স্বীকার করেন, আপনারাও বলেন যে একটি বাম ঐক্য দরকার। এই ভাঙন, এই যে এত ফ্র্যাকশন, এই জায়গাটাতে এই ঐক্যটা কেন এখনো পর্যন্ত একটু বলি, হয়নি? ঐক্য বলার আগে অন্য কথা একটু বলি। ধরুন যে সংকটের কথা আমি যে বলতে চাইছিলাম, কিন্তু অন্য একটা প্রশ্ন চলে আসলো। তো একটা তো আমি বলেছি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সুনির্দিষ্ট পরিস্থিতি, অনেক সময় সুনির্দিষ্ট কর্মসূচি, বোধগম্য কর্মসূচি, জনগণের ভাষায় এটা চলে আসবে, যেটা নিয়ে আমরা অল্টারনেট শো করা। অল্টারনেট মানে মুখে কথায় কথায় বিকল্প বিকল্প বলবো, এটা না বলে আমি যে কাজটা করব সেটা কাজ দিয়ে মানুষ বলবে যেই তো একটা বিকল্প দেখছি আমি। ওই জায়গাটায় আমাদের ঘাটতি রয়ে গেছে। তার অন্যতম একটা সমস্যা, অনেকগুলো সমস্যা, তার মধ্যে আপনি যে ঐক্যের কথা বলছেন, বাম ঐক্যের আগে তো আমি অন্য সমস্যা দেখছি, যে আমাদের যে বাম নামধারীদের যে ধারাবাহিকতা আছে, আমি ইনক্লুডিং আমার দল সহই বলছি, এক এক দলের এক এক রকম। আমি কাউকে আমার মেলা ভালো অন্য কেউ খারাপ আমি সে আলোচনা করছি না, মোটেই না, মনেও তা করি না। এই জায়গাগুলো দেখবেন যে আমাদের একটা আইডেন্টি ক্রাইসিসও আছে। এমনকি দেখবেন আমাদের মাস্টার সাহেব তিনি বলতে যে শেষ বেলায় যে ভোটের কথা বললেন, তিনি কিন্তু মহাজোট এবং ওটার মধ্যে যারা বামরা গেছে তাদেরকে ইনক্লুড করলেন। করবেন কি করবেন না, আমি কোনোটা ইনক্লুড এক্সক্লুড করার কথা আমি এখন আলোচনা করতে চাই না। কিন্তু যদি বিবেচনা করেই আমরা যে আমরা পুরো ব্যবস্থাটাকে পরিবর্তন করে যেতে চাই, তাহলে তো এই বাংলাদেশের বামরাই, অধিকাংশ বামরাই আমরা ঠিক করেছিলাম যে এই দ্বিদলীয় ধারার বাইরে বিকল্প গড়ে তুলব। তা দ্বিদলীয় ধারার বাইরে যদি বিকল্প গড়ে তোলার কথা বলে কেউ কোনো ওই জোটভুক্ত হয়ে যায় এবং বাম তকমাটা চলতে থাকে, তা মানুষের মধ্যে তো কনফিউশন থাকবে। এই একটা কনফিউশন, এই সাথে এটাও শেষ করি, এই কনফিউশনের মধ্য দিয়ে যেমন একটা আছে, আর একটা হচ্ছে যে বামদের, উনি ওনার ভাষায় যদি বলি যে চিন্তা জগতের কথা বলে আমাদের যে বিভক্তিকরণে যে ধারা রয়ে গেছে, সেই যদি বলেন এই বিভক্তিটা হচ্ছে একটা বড় সংকট। বামদের একটা বড় সংকট হচ্ছে বিভক্তির পরও যে কয়টা পয়েন্ট ঐক্যবদ্ধ হয়ে আমরা আছি, ওই ঐক্যের জায়গায় থেকে যে একসাথে যে কাজ করব, এখনো সেটা আমরা মেরামত করতে পারিনি। সেইটাও একটা অন্যতম সংকট বলে আমরা একটা বিরতি নেব, বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, এই ভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, ইভেলে 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বাম রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ। যেতে চাই রাজিকুজ্জামান রতনের কাছে। আলোচনা এগোচ্ছে, রুহিন হোসেন প্রিন্স বেশ কিছু কথা বলেছেন, আপনার কাছে জানতে চাইব একই তো প্রশ্ন, যে বামরা কেন পিছিয়ে যাচ্ছে, কেন মানুষের ভাষা, বামের ভাষা এক নয়, হচ্ছে না। আপনার কাছে জানতে চাইব যে ভোটের রাজনীতির কথা আসছেন, উঠেছে যেহেতু, সেই ক্ষেত্রে এই যে বড় কোনো দলের সাথে না থাকলে, বড় রাজনৈতিক দলের সাথে না থাকলে মানে বামেরা কি হারিয়ে যাবে, এরকম প্রশ্নও কিন্তু আসে, ওঠে। এই জায়গাটাতে আপনার মতামতটা একটু জানতে চাই। আসলে হারিয়ে যাওয়ার ভয় অথবা বিলীন হয়ে যাওয়ার ভয়, মানে বড়োর সঙ্গে না থাকলে হয়তো হারিয়ে যাব, কিন্তু বড়োর সঙ্গে গিয়ে আবার বিলীন হয়ে যাব, এই দুটো মানে চক্রের মধ্যেই বামপন্থীরা পড়ে গেছে। ফলে সেখান থেকে যে জিনিসটা নিয়ে আসা দরকার। আচ্ছা ধরুন তো, বাংলাদেশের রপ্তানি আয়ের 82% আসে গার্মেন্টস শ্রমিকদের মাধ্যমে। এবার আমরা গার্মেন্টসের রপ্তানিতে দ্বিতীয় জায়গা থেকে তৃতীয় জায়গায় নেমে এলাম। দ্বিতীয়তে আসলো কে? ভিয়েতনাম। আচ্ছা, ভিয়েতনামের মজুরি, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাংলাদেশের মজুরি দ্বিগুণ হওয়া সত্ত্বেও ভিয়েতনাম কেন এক্সপোর্ট বাড়াতে পারলো? আর আমরা যখনই আমরা বলবো শ্রমিকদের মজুরি বাড়ানো উচিত, তখন সবাই হই হই করে আসলো যে আমাদের জাতীয় অর্থনীতিকে আমরা বিপর্যস্ত করে ফেলতে চাই। আচ্ছা গেল। এই করোনার সময় ধরুন, আমাদের করোনার সময় স্বাস্থ্য খাতের বাজেটের প্রায় 8,000 কোটি টাকা খরচ করতে পারেনি, আর থোক বরাদ্দ ছিল 10,000 কোটি টাকা, তার মধ্যে 7,500 কোটি টাকা খরচ হয়নি। তার মানে প্রায় 15,000 কোটি টাকা অব্যয়িত অবস্থায় আছে। 42টা জেলায় হাসপাতালগুলোতে কোনো সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম অথবা আইসিইউ নাই। এই কথাটা যখন বলে, তখন বামপন্থীদেরকে বলে আপনারা নিজেরা কিছু করে দেখান না। তো আমরা কি করে দেখাবো? রাষ্ট্রের টাকা তো ক্ষমতাসীন দলের কাছে, সে ব্যয় করলো নাকি অপচয় করলো না দুর্নীতি করলো,
এই কথাটা কে বলবে তাহলে? এই যে ধরুন প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি ধরি, এই যে কৃষি পণ্যের ক্ষেত্রে ধরুন, কৃষকের সমস্যার কথা বলুন, শ্রমিকের সমস্যার কথা বলুন, ইভেন ছাত্রদের ক্ষেত্রে যদি বলেন, একটু খেয়াল করে দেখুন তো কে লড়ছে, ছোট হোক বড় হোক। না, সেই জন্যই তো হ্যাঁ। ক্ষমতায় যাওয়ার, এখন সেই জন্যই তো ক্ষমতায় না, যাওয়ার লড়াইটা চালিয়ে যেতে হবে। ইমরান হোসেন প্রিন্স কিন্তু বলেছেন আমাদের যে প্রশ্নটাও ক্ষমতায় সেটাই। যাওয়ার টার্গেটটা থাকতে হবে, আমাদের সেই টার্গেটটা আমাদের প্রশ্নটাও সেই যে জনগণের পক্ষে কথা বলছি আমরা, জনগণ সেটা বুঝতে পারছে না। আর জনগণকে শোষণ করছে যারা, জনগণ তাদের পাশে আছে। এই একটা তো মানে বলবো চিন্তাগত কিংবা একটা পরিবেশগত একটা দুঃসময়ের মধ্যে আমরা আছি। এই দুঃসময়ের মধ্যে অনেকে আবার অস্থির হয়ে যাচ্ছেন। কখনো কখনো এই অস্থিরতাটা আমাদেরকে আরও ক্ষতিগ্রস্ত করে ফেলবে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যদি বলি আমাদের বর্তমান থেকে ভবিষ্যতে যেতে চাই, শক্তি আমাদের বাড়াতে হবে, এটা যেমন একটা কথা। কিন্তু শক্তি বাড়ালেন, এটাও তো সত্যি যে ডক্টর শাহান বললেন যে আপনাদের শক্তি কমেছে, সেই সাথে কিন্তু একটি উগ্রবাদী চিন্তার বিকাশ কিন্তু ঘটেছে। আমরা দেখেছি যে জঙ্গিদের এক ধরনের আস্ফলন ঘটেছে। এটাও কিন্তু সুযোগ ছিল যে আপনাদের কালচারালি বা আপনাদের রাজনৈতিকভাবে, আপনার তো শুধু রাজনীতি না, বাংলাদেশের সংস্কৃতিকেও তো ধারণ করে এগিয়ে যান, আপনাদের সাংস্কৃতিক সংগঠনগুলোও আছে, সেই জায়গাটাতে আরও তো একটু জোরে দৌড়ানো যেতে পারতো। অবশ্যই আমরা এই সমালোচনাটাকে আমরা কিন্তু একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবেই দেখছি, যে আমাদের দুর্বলতাগুলো আমরা খুঁজে বের করতে চাই, এবং এই আমরা যতটুকু খুঁজে বের করেছি সেটা কি এই অনুষ্ঠানে নাকি সেটা দলীয়ভাবে বা আপনারা জোটগতভাবে সেই আলোচনাগুলো চালাচ্ছেন? আজকে পত্রপত্রিকা যেটা আপনি খোঁজ করে দেখুন, প্রায় সব জায়গায় কিন্তু এই ক্রিটিসিজমটা বামপন্থীদের সম্পর্কে অলমোস্ট আছেই। আপনি শুরুতেও যেটা বলেছেন, তার মানে সমাজে আমরা এগুলো শুনছি, অনুষ্ঠানে এটা হয়তো একটা কেন্দ্রীভূত হলো, কিন্তু শুনছি আমরা, এবং আমরা দেখছি, অতীতটা পর্যবেক্ষণ করছি, বর্তমানটাও দেখছি, আমরা ভবিষ্যৎটা দেখতে চাই। অনেকে বলে বাম রাজনীতির বাংলাদেশে কোনো ভবিষ্যৎ আছে কি? আমরা তো দৃঢ়ভাবে বলতে চাই, বাম রাজনীতি ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আছে কি? বাংলাদেশের জাতীয় আয় বাড়বে, মাথাপিছু আয় বাড়বে, জিডিপি বাড়বে, সাথে সাথে পাল্লা দিয়ে বৈষম্যটাও বাড়বে। বাংলাদেশে একদল মানুষের হাতে এত সম্পদ হবে যে সে তার 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না, আর এক দল আছে যে দিনে 14 ঘন্টা কাজ করেও তার মুখের খাবার জোগাড় করতে পারবে না। এই বাংলাদেশের দিকে কি আমরা যেতে থাকবো? যুব সমাজের কাছে এই স্যার যেটা বললেন, খুব দারুণ একটা কথা বলেছেন, যুব সমাজ কি শোষণমুক্ত সমাজের মধ্যে তার ভবিষ্যৎ দেখতে পায়, নাকি সে শোষণের মধ্যে তার ভবিষ্যৎ দেখতে পায়? এমন একটা মানে পরিবেশ তাদের মধ্যে তৈরি করা হয়েছে যে তুমিও হতে পারো, ওই যে তুমিও জিতবে এই কথা বলে কি তুমিও একজন সিইও হবে, কিন্তু তোমার যে চাকরি থাকছে না, তোমার যে চাকরিটা পাচ্ছ না, সেটা কিন্তু বলতে পারছে না। এই যে 5 লক্ষ প্রবাসী শ্রমিক বিদেশ থেকে ফিরে এসছে, তারা বাংলাদেশে কিভাবে আছে, কেমন করে টিকে আছে, এটা নিয়ে কি আমাদের যুবকরা একটু ভাববে না? আমাদের যুবকদের ভাবনার জায়গাটা কি? কত শর্টকাট পথে তুমি সম্পদের মালিক হবে, সেটার জন্য চারিদিকের যে আয়োজনটা তৈরি করা হয়েছে, আমরা মানে দুঃখের সঙ্গে স্বীকার করছি, এই কালচারাল ব্যারিয়ারটাকে ব্রেক করার মতো একটা পাল্টা সাংস্কৃতিক সংগ্রামটা আমরা গড়ে তুলতে পারি নাই। যে কারণে আমরা ওই লোভের কাছে অথবা ওই জৌলুসের কাছে আমাদের যুব সমাজ এখনও প্রায় আটকা পড়ে আছে, কিন্তু তার কিন্তু হাহাকারও আছে। তা নাহলে এই দেশে কেমন করে 70 লক্ষ থেকে 80 লক্ষ যুবক যুবতী তারা নেশাগ্রস্ত হয়ে যেতে পারে? সে জানে নেশা করা খারাপ, কিন্তু তার মধ্যে সেই ফাঁদে আটকা পড়ে গেল কেন? এই দেশে কিভাবে আমার 2.5 কোটি 3 কোটি মানুষ এই করোনার সময় দারিদ্র্যসীমার নিচে নেমে গেল, অথচ রাষ্ট্র বলছে আমাদের মাথাপিছু আয় বেড়ে এখন $2227 হয়েছে? যুবকরা কেন আঙুল তুলে বলতে পারলো না এই হিসাবটা ঠিক নয়? কিছু মানুষের আয় বেড়েছে, অসংখ্য মানুষের আয় কমেছে। কেন হলো? এই করোনায় আয় কমে গেল, তারপর আমার মাথাপিছু আয় দেখাচ্ছ কেন তুমি? তাহলে এটার জন্য যে যৌবনের একটা স্পর্ধা লাগে, এই স্পর্ধার পেছনে একটা যুক্তি লাগে। সেই যুক্তিটা কি? যুবক যদি মনে করে আমি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, আমি খুব ভালো একটা চাকরিই পাবো, সেটার জন্য সে ছুটবে। এটা তো ছুটেই আসছে, সে ব্রিটিশ আমল থেকে তো আমাদের বলা হচ্ছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ফলে লেখাপড়ার উদ্দেশ্য হয়েছে গাড়ি ঘোড়া চড়া। কিন্তু আমাদের যদি লেখাপড়ার উদ্দেশ্যটাই হয়, লেখাপড়া করে আমি কি যুক্তিটা জানবো না? লেখাপড়া করে কি আমি একটা নৈতিক মানে উদ্বুদ্ধ হব না? আমার লেখাপড়া কি মানুষকে সাহায্য এবং সহযোগিতা করবে না, মানুষকে ভরসা দেবে না? ফলে বামপন্থীদের যে পাল্টা সংস্কৃতি, এখানে অনেকে বলে ভাই ও পথে যেও না, জীবনটা শেষ হয়ে যাবে। ফলে এটাও কিন্তু আছে, কেউ যেমন আঘাত করে আর কেউ আবার হতাশ করে। সে আঘাতের পাল্টা যেমন আঘাতটা গড়ে তুলবার চেষ্টা করতে হবে,
হতাশার পাল্টা আশাবাদটাও আমাদের জাগিয়ে তুলতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে আমরা ওই যে আপনি বললেন যে ও পথে যেও না, জীবনটা শেষ হয়ে যাবে, আপনারাও তো বলবেন যে এই পথে এসো, জীবন গড়ে দিব। আপনার কাছে আসবো, একটু ডক্টর শাহানের কথা শুনতে চাই। ডক্টর শাহান, বাম রাজনীতির ভবিষ্যৎ কি দেখেন? আচ্ছা, আমি কি একটু জাস্ট আপনার প্রশ্নটাকে আমি শাহান ভাইয়ের কাছে এটা কি বলতে পারি কিনা, ধরুন রতন ভাই এখানে যেখানে থামলেন এই জায়গা থেকে যদি বলি, আমি জানি আপনি ঠিকই বলছেন যে ঠিক আছে যুবকরা এটা করছে না। আমি এই যুবক মিন্স কিন্তু শহরে যুবক না, একেবারে গ্রামীণ যুবক থেকে বলছি। সেই স্পর্ধিত যুবককে আমরা আনতে পারছি না কেন, এটাই তো একটা বড় কোশ্চেন। আনতে পারলে তো পাল্টে যেত। সে ব্যাপারে উনি কি ভাবেন? সেক্ষেত্রে আমাদের ত্রুটি কি, ডক্টর শাহান, আমাদের approach-এর ত্রুটি কি, এটাও যদি বলেন আমাদের জন্য ভালো প্রশ্নটি হয়। আপনি শুনেছেন? হ্যাঁ, আমি প্রশ্নটি শুনেছি। এখন হচ্ছে আমি যদি মানে একদম একটু শুরু থেকে কথাটা বলি, যে প্রথম কথা হচ্ছে যে বাম রাজনীতির ভবিষ্যৎ কি, এই কথাটা বলার আগে যে জিনিসটা আমার দরকার, যে আমাদের যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম যে ইডিওলজিক্যাল যে যুদ্ধে আমরা আছি, সেখানে হচ্ছে গিয়ে বাম রাজনীতির আসলে কোনো বিকল্প নেই। আমাদের একটা অল্টারনেটিভ লাগবে। সেই অল্টারনেটিভকে ছাড়া হচ্ছে গিয়ে আমাদের পক্ষে সামনের দিনগুলোতে লড়াই করা খুবই কষ্টকর হবে। যেহেতু যে কথাটা আমি বললাম যে ইভেন সরকারি দলের মধ্যে হচ্ছে গিয়ে আমরা একটা টুয়ার্ডস রাইট একটা টিল্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা একটা ভয়াবহ ক্ষতিকারক দিক হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আচ্ছা, এখন আসি হচ্ছে গিয়ে দুটো ব্যাপার। একটা হচ্ছে যে কথাটা আপনি শুরুতে বলেছিলেন, একটা খুব চমৎকার কথা, যে রাজনীতি করতে গেলে রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা অপরচুনিটি স্পেস লাগে। কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সেই সুযোগটা নিজে ক্রিয়েট করে নেয়, কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেই সুযোগগুলো হচ্ছে গিয়ে নিজে থেকেই এসে উপস্থিত হয়। যে কথাটা একটু বলা হলো যে ইনইকুয়ালিটির জায়গাটা, এটা কিন্তু বাস্তবসম্মত একটা সমস্যা। এবং শুধু যে হচ্ছে গিয়ে আমরা রিয়েলাইজ করছি তা নাই, ইভেন আপনি যে সরকারি ডকুমেন্ট গুলো দেখেন, সরকার কিন্তু এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইনইকুয়ালিটি বাড়ছে। আপনি হাউস হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে ডাটা দেখেন, বা হচ্ছে গিয়ে 8-5 প্ল্যান দেখেন, সব জায়গায় সরকারকে অ্যাটলিস্ট কিছুটা হলো যে পরিমাণে হচ্ছে বাড়ছে, সে পরিমাণে স্বীকৃতি আমরা দিচ্ছি না। কিন্তু ইনইকুয়ালিটি যে বাড়ছে, এইটার একটা হচ্ছে গিয়ে দৃশ্যমান প্রভাব আমরা দেখতে পেরেছি। কোভিড এর সময়ে দারিদ্র্যের সংখ্যা বাড়া, দারিদ্র্যের পরিমাণ বাড়া, মাত্রা বাড়া এবং ইনইকুয়ালিটি বাড়া, এই সবকিছু আমরা দেখছি। সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল যে হচ্ছে গিয়ে সমাজ বিনির্মাণের কথা বলে, যে হচ্ছে গিয়ে সমাজকে মানুষকে স্বপ্ন দেখানোর কথা বলে, তার জন্য কিন্তু এটা একটা খুব চমৎকার অপরচুনিটি। এই অপরচুনিটির জায়গায় এখন আসি হচ্ছে গিয়ে এই অপরচুনিটিটা আমরা গ্র্যাব করতে পারছি না কেন, বা এই অপরচুনিটি নিয়ে হচ্ছে গিয়ে বাম দলগুলো কাজ করতে পারছে না কেন? কিছু প্রশ্ন চলে এসেছে এবং আমার ধারণা এটার উত্তর আমার যে সম্মানিত যে দুজন আলোচক আছেন তারাও খুব ভালো মতো জানেন। যে কথাটা আপনি বললেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্ট্রাকচারাল যে পার্থক্যটা আছে বাম দলগুলোর মধ্যে, আমরা বাম বলতে তো আসলে একটা দলকে বোঝাচ্ছি না, এখানে ফ্র্যাকশনের সংখ্যা যেটা আছে, আমি জানি না যে তাদের মধ্যকার যে আলোচনাটা হচ্ছে সেখানে একটা কমন মিনিমাম এজেন্ডা দাঁড় করানো যায় কিনা। সেই কমন মিনিমাম এজেন্ডার মাধ্যমে দলগুলো অ্যাটলিস্ট যদি হচ্ছে কি একটা একমতের জায়গায় পৌঁছায়, সেটা হচ্ছে কি আপনি একটা গণতান্ত্রিক সমাজে ভোটের জন্য ওই দিকে যাওয়া, সেটা হতে পারে। শোষণমুক্ত সমাজকে হচ্ছে কি আপনি কিভাবে সে করতে পারেন, সেটার জন্য হতে পারে। দ্বিতীয় যে ব্যাপারটা, বাংলাদেশের পার্সপেক্টিভে যে অতীত ইতিহাসের কথা আমরা শুনলাম, সেই ইতিহাসের ছাত্র আন্দোলনের যেমন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আরেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে এই যে বামপন্থী যে দলগুলো, এটা কিন্তু শুধুমাত্র শহর কেন্দ্রিক বা হচ্ছে গিয়ে কলকারখানা কেন্দ্রিক এই জায়গাটাই ছিল না, একদম রুরাল এরিয়া পর্যন্ত এর একটা খুব চমৎকার প্রেজেন্স ছিল, খুব শক্তি ছিল, স্ট্রাকচার ছিল। প্রত্যেকটা গ্রামগুলোতেই হচ্ছে গিয়ে আপনার সেটা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই হোক, সেটা হচ্ছে গিয়ে আপনার পাঠচক্রের মাধ্যমেই হোক, যেভাবেই হোক একটা খুব শক্ত প্রেজেন্স ছিল। এই প্রশ্নটা আমি আমার দুজন আলোচকের কাছে রাখতে চাই যে এই যে শক্তিশালী একটা অবস্থান ছিল বাম দলগুলোর গ্রামে গঞ্জে, আজকে যখন হচ্ছে গিয়ে গ্রামের তরুণের কথা বলা হলো, গ্রামের তরুণের হচ্ছে গিয়ে চিন্তা জগতের কথা বলা হলো, চেঞ্জ করা হলো, এই জায়গাটাই হচ্ছে গিয়ে সেই শক্তিশালী অবস্থানটাকে আমরা ধরে রাখতে পেরেছি। সেই শক্তিশালী অবস্থানটা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে তার কারণটা কি এবং সেই জায়গাটা আমরা আবার ফিরে যেতে পারি কিভাবে, কারণ সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ ওই যে যেটা বললাম যে এখানে শিক্ষা ব্যবস্থা সবকিছুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু একই সাথে এই যে সহযোগী শক্তি হিসেবে বাম দলগুলো যে কাজটা করে এসেছে দীর্ঘদিন যাবত, এবং যার ফলে আমরা স্বাধীনতা যুদ্ধের সময় পেয়েছি, আমরা 90তেও পেয়েছি, এবং পরবর্তী সময়েও আজকে যে কথাটা বলে এটা খুবই সত্যি কথা, আজকে যে খানিকটা সেকুলার বিষয় আমরা দেখি, সেটা কিন্তু হচ্ছে গিয়ে সেটাই একটা রেসিডুয়াল ফ্যাক্টর। রেসিডুয়াল ফ্যাক্টরের উপর আমাদের আর চলছে না। এই ক্ষেত্রে হচ্ছে কি ওনাদের প্ল্যান এবং পরিকল্পনার জায়গাটা। যে আপনার প্রশ্নটি দিয়েই শুরু করতে চাই রুহিন হোসেন প্রিন্সকে দিয়ে, বাম দলগুলো প্রেজেন্সটা আসলে গ্রামে কেন নাই, কেন গ্রামে
বা ইউনিয়ন পর্যায়ে গ্রামে লাল পতাকা আমরা দেখি না। আচ্ছা, গ্রামের কথাটা যাওয়ার আগে আমি একটা কথা বলি, মানে আমার আলোচনার ধারাবাহিকতা ঠিক রাখার জন্য, মানে আমি একমত হয়ে এটা বলছি, আমার ব্যক্তিগত মত সহ, কারণ এটা বোঝেন যে আমাদের মধ্যে নানা ভেরিয়েশন থাকতে পারে। একটা বড় সংকট আমার কাছে মনে হয় যে যতটুকু আমরা আছি একটা সুনির্দিষ্ট সময় ইস্যু সুনির্দিষ্ট করে ধৈর্য ধরে, রতন ভাই শব্দটা বলছে যে অন্য চিন্তাটা মানে একটু ধৈর্য ধরে লাগাতার জায়গায় যেয়ে মানুষকে আমরা উইন ওভার করার কাজটা করতে পারতাম কিনা, এই জায়গায় অধৈর্যতা, নানা ঘটনা এটা ঘটে গেছে আমাদের হিস্ট্রিতে, এটা দেখলে দেখবো নানা কারণে, আমি সেটা সময় নেই বলে যাচ্ছি না, এইটা একটা গুরুত্বপূর্ণ বলে ব্যক্তিগতভাবে মনে করে এটা রিপিট করলাম। একটা কথা এটা বলতে চাই, দেখুন একেবারে অন এয়ারে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, গ্রামে গঞ্জে ঠিকই যতটুকু এখনো আছে, যতটুকু এ ধরনের ভয়েজ, যেটা আপনার ভাষায় লাল পতাকা যদি বলেন, বামপন্থীদের আছে, কিন্তু এটা কি আপনি জানেন আজকে সোসাইটি বা সমাজটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? ভয়ের সংস্কৃতিকে এটা নিয়ে গেছে। আপনি শুনে রাখেন, কোনো কোনো জায়গায়, সব জায়গায় না, যে এটাকে ভাঙতে হবে, আগেই বলে নিচ্ছি কথাটা, এটা ভয়ের ব্যাপার নাই, এটাকে আমরা ভাঙার প্রচেষ্টা নিচ্ছি, আমরা চেষ্টা করছি। যে দেখা গেল একজন একটা ক্ষেতমজুর কমরেড আমাদের, তিনি ওই এলাকায় থেকে একটা মুভমেন্টে ভয় পাচ্ছেন, ভয়ের সংস্কৃতি এরকম চলে গেছে, কারণ ওইটা হলে তার যদি ভবিষ্যতে কোনো ভাতা অমুক টমুক কেটে যায়, তার মায়ের যদি বিধবা ভাতা কাটা যায়, মানে উপরের পরিস্থিতিটা এমন জায়গায় চলে গেছে, সে অনেক জায়গায়। কিন্তু এই ক্ষেত্রে সমিতি তো একদিন বিশাল ছিল। উত্তরটা আমি দিচ্ছি, যার জন্য একটু দিয়ে গেছি, আমি জানি আমি উত্তর আমি দিচ্ছি এক সময়ের, এখন আমি প্রেক্ষাপট বলছি আর কি। এখন এরকমের আমার ওই ক্ষেতমজুর কমরেডটি, তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন ওনাকে নিয়ে এসে ঢাকায় একটা মিছিল করতে, স্থানীয় পর্যায়ে মিছিলটা তার জন্য কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, পুরো পরিবেশ পরিস্থিতি এরকম নিয়ে হয়েছে। আমি শুধু কিন্তু আজকে শুধু ওই পরিবেশের ব্যাখ্যা করার জন্য এখানে আসিনি, আমি মনে করি তারপরেও লড়াই করে ওইখানে আমার ঝান্ডা উড্ডিন রাখতে হবে, আমরা সেই প্রচেষ্টা নেব। পয়েন্টটা ক্লিয়ার করতে পেরেছি কিনা? কিন্তু আমি বলছি জিনিসটা আগের মতো এত সহজ যত মনে করছেন বিষয়টা কিন্তু তা না। কিন্তু আমি মনে করি যে সহজ কোথায়, সহজ হচ্ছে এত সবের পরে এই যে আমাদের শিক্ষক ভাই থেকে শুরু করে অন্যরা মনে করছেন এই জিনিসটা দরকার, মনে করছেন এটা করা দরকার, এবং এখনো পর্যন্ত জাগ্রত কতগুলো মানুষ আছে। সুতরাং এইটা একটা আমি মনে করি যে পজিটিভ দিক, এবং গ্রামে গঞ্জে এটার আরেকটা কারণ আমরা কেন পারছি না তাও আমার মত বলি, সেটা হচ্ছে কি, ধরুন একটা সময় ছিল যে ক্ষেতমজুরের কথা বললেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটা বিরাট অংশ ছাত্র বইয়ের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা গ্রামে গঞ্জে চলে গেলেন নিজেদের একটা আত্মত্যাগ করে, যে ওই ক্ষেতমজুরদের, কারণ তাদের চেতনা স্তর যেটা সেটাকে উইন ওভার করে নিয়ে আসবেন, তাদের সংগঠন গড়ে তোলার সহযোগিতা করবেন। এখন কিন্তু ওই যে তরুণ প্রজন্মকে আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, রতন ভাইয়ের কথাকে একটু রিপিটেশন ভেবে নিলেই হয়ে যাবে, যেখানে নিয়ে যাওয়া হয়েছে আমরা পাচ্ছি না তা না, ওই সংখ্যাটা একটু কমে গেছে, কিন্তু এই কমাটাকেও আমরা দুর্বলতা মনে করছি, এটা আমাদের দুর্বলতা মনে করি। এইটাকে আরো বাড়ায় নিতে পারলে যেখানে যাচ্ছে আমার ধারণা যে আকাঙ্ক্ষা আমরা পোষণ করছেন সেই জায়গাটা আমরা করতে পারবো বলে এটা মনে হয়। ভোটের রাজনীতির কথা শুরুতেই বলছিলেন আপনি। আচ্ছা, ভোটের রাজনীতির কথার জন্য আরেকটা একেবারেই বলি, দেখুন বাংলাদেশে আপনি যদি এই প্রেক্ষাপটে দেখেন, বিশেষ করে 90 দশকে কি ঘটে গেল একটা বোঝার জন্য বলি। 90 দশকে আমাদের দেশি বিদেশি যারা এইখানের এই শোষক চক্র বা যদি বলি পুঁজিপতি চক্র, দেশ বিদেশ সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের শক্ত, তারা একটা নতুন ফর্মুলা তারা কিন্তু করলো লিখিত অলিখিতভাবে, সেটা হচ্ছে দ্বিদলীয় ধারার মধ্যে আবদ্ধ করে ফেলবে। 91 সালেও তো আপনাদের 5টি আসন ছিল। আসছি মানে করলো, যেটা করলো হচ্ছে যে ক্ষমতায় যে থাকবে সেও তাদের লোক, ক্ষমতার বাইরেও সেই লোক। আপনি দেখেন, আপনি গার্মেন্টসের মালিকদের ইস্যুতে কত ঐক্য হয়ে যায়, পার্লামেন্টে কি কি ঐক্য হয়ে যায়, দুই দলে দেখবেন অন্যটা হয় না। এইরকম একটা সংকটের মধ্যে দিয়ে এই ভোটটাকে নেওয়া হলো, এটা একটা খেলার আসরে পরিণত করে নিল। খেলার শব্দটা বাংলাদেশে না আসলেও, পশ্চিমবঙ্গ হলেও বাংলাদেশে আলটিমেটলি এক ধরনের খেলার মধ্যে নিয়ে আসলো। ভোটকে নিয়ে যাওয়া হলো এটা কিসের, টাকার খেলার উপরে, ভোটকে নিয়ে যাওয়া হলো পেশিশক্তির খেলার উপরে, ভোটকে নিয়ে যেতে হলো সাম্প্রদায়িক এবং আঞ্চলিক প্রচারের উপরে, ভোটকে নিয়ে যাওয়া হলো প্রশাসনিক কারসাজির উপরে। এখন তো ভোটই হয় না, মানে যেটা প্রশাসনিক কারসাজি এক সময় ছিল, এখন ভোট রাতে মেকানিজম হয়ে যায়। তার মানে ভোট নামক যে ন্যূনতম বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থা, ওইটাও ধ্বংস করে দেওয়া হলো। সুতরাং সেইখানে আমরা তো মানে কি বলে যে মানে অসম প্রতিযোগিতার মধ্যে চলে গেলাম। তো অসম প্রতিযোগিতা আপনি পারবেন কিভাবে? আপনার যদি টাকা না থাকে, আপনার যদি পেশিশক্তি না থাকে, আপনার যদি এই ধরনের প্রচার, আপনি একটা সফট প্রচার করবেন যে আমরা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ, এই কথা বলবেন, আর ওইখানে সাম্প্রদায়িক প্রচার, এখানে প্রশাসনিক কারসাজিকে আমরা এই কথা বলে কি পার পাওয়া যাবে? আমি পার পাচ্ছি না। আমি বলছি যে আপনি যেহেতু খুঁজতে চাচ্ছেন, যার জন্য আপনি ওই সময় থেকে এইখানে এই সংকট, তাহলে আমি মোটেই পার পেতে চাই না, বরঞ্চ এইখানে আমি দেখি যে আমার অতীত দিনের যিনি একজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন বাম আন্দোলনের কর্মী, আর এখনকার কর্মী হিসাবে আমি মনে করি আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, যে এই ধরনের সংকট মোকাবেলা করেই আমাদেরকে ওই আসল জায়গায় পৌঁছাইতে হবে।
কারণ ওই যে আমাদের শিক্ষক সাহেবও বললেন যে আলটিমেটলি ওটাই ছাড়া তো আপনি আলটিমেটলি মানুষের কল্যাণ করে নতুন এই যে কিছু পাচ্ছেন না। আপনি আরেকটা জিনিস আছে, আমি আমি 30 একটু সেকেন্ডে আপনি এই যেহেতু পয়েন্টটা এই যে বলে নিই। আপনি পেশি শক্তি, ভোট খেলা, নানান কথা বললেন, সেই জায়গায় পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই, পশ্চিমবঙ্গে কিন্তু বামপন্থীরা ক্ষমতায় ছিল দীর্ঘদিন। এখন পশ্চিমবঙ্গে বামপন্থীদের একটা আসনও নেই। দেখুন এটা আবার একটা আলাদা আলোচনা, আমি ওই আলোচনায় ঢুকতে চাই না। হ্যাঁ, আপনি যেটা বলছেন আমি ঠিক, একটু মানে একদম যেহেতু ঠিক আমাদের আছে, পাশে, আমার আপত্তি নেই, কিন্তু ওইটার জন্য আমার 5-7 মিনিট লাগবে, আমি আসলে না, ঢুকতে পারবো না। এত এই জন্য সময় ঢুকছি না, নেই আপনার আমাদের। কথা ঠিক, এই জন্য আমি জানি নাই, কিন্তু ওইটাও আমাদের একটা শিক্ষা হিসেবে নিতে হবে। কিন্তু আরেকটা কথা আমি আগের ধারাবাহিকতায় বলতে চাই, এই যে বললাম যে একদল তরুণ প্রজন্ম শিক্ষিত বলেন, যাদের আপনি চলে আসতে হবে এই যে মেহনতি মানুষকে উজ্জীবিত করার জন্য এবং সেখানে যে কাজ করার জন্য, এইটার আরেকটা ঘটনা ঘটে গেছে। এটা তো অস্বীকার করার কিছু না, এটা আন্তর্জাতিক প্রেক্ষাপট বলেন, আমাদের এই দেশেরও বলেন, যে মানুষের চোখের সামনে যে একটা আদর্শনিষ্ঠ স্বপ্ন দেখানোর যে জায়গা, সেইটা আমরা আসলেই আগে যেভাবে তারা দেখছিল বা দেখাতে পেরেছিলাম, তার মধ্যে ভুল ত্রুটিও থাকতে পারে, কিন্তু এখনো তো আমাকে একটা দেখাইতে হবে। এই প্রজন্মের সামনে তো এটা নিশ্চিত করতে হবে যে অল্টারনেট পথ হচ্ছে ওইটা। সেই জায়গায় আমাদের বোধহয় একটু রিভিজিট করে এটা খুঁজে বের করতে হবে। রাজিকুজ্জামান রতনকে সুযোগ দিতে চাই যে শেষ দিকে আমরা শেষ কথা আসলে কি? শেষ কথা না, বেদনা থেকে আমাদের একটা শিক্ষা থাকা উচিত। বেদনাটা কি? মানুষের এত দুর্দশায় বামপন্থীরা আমরা শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারছি না। এই বেদনাটা বামপন্থী প্রতিটি আন্দোলনের কর্মীদের বুকের মধ্যে আছে। সেখান থেকে আবার এই বেদনা কি বামপন্থী নেতৃত্ব বুঝছে বলেই তারা এখনো মানুষকে আহ্বান জানিয়েই যাচ্ছেন যে এই লড়াই শেষ পর্যন্ত মানুষকেই লড়তে হবে। কারণ মুক্তি কেউ এনে দেবে না। মুক্তি কোনো সুস্বাদু খাবার নয় যে আমি ডাইনিং টেবিলে সার্ভ করব তাদেরকে। এই মুক্তি অর্জনের জন্য মানুষকে তৈরি করতে হবে। এই তৈরি করার ক্ষেত্রে যে উপরের যে বাধাগুলো, সেই বাধাগুলো আমরা অপসারণ করতে পারি নাই। সেই ক্ষেত্রে সাহস লাগবে, পরিকল্পনা লাগবে, সাথে সাথে নিজেদের জীবনটাকে মানুষের মুক্তির সঙ্গে বিলিয়ে দেবার জন্য একটা নিবেদিত প্রাণ মানুষও লাগবে। আমরা সেই জায়গায় আমরা মনে করেছি যে আমাদের যে দুর্বলতা আছে, আমরা এই আলোচনা শুধু নয়, সমস্ত আলোচনা থেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে আমাদের এই দুর্বলতাটা দূর না করলে মানুষের দুর্দশা তো দূর হবে না। আমাদেরকে অনেকে বলে আপনাদের বামপন্থীদের এত দুর্দশা কেন? আমরা উল্টা কথা বলি যে মানুষের এত দুর্দশা কেন? মানুষের এত দুর্দশা কেন এটা বুঝতে হবে। বামপন্থীদের দুর্বলতার কারণেই মানুষের দুর্দশাটা দূর হচ্ছে না। মানুষের দুর্দশা দূর করতে গেলে বামপন্থীদের দুর্বলতা দূর করতে হবে। এই দায়িত্বটা আমাদের যুবকদের মধ্যে যেমন সঞ্চারিত করতে হবে। স্যার ঠিকই বলেছেন যে গ্রামের কৃষকদের মধ্যে যেমন সংগঠনটা গড়ে তোলা, শ্রমিকদের মধ্যে সংগঠন গড়ে তোলা করবে কারা? শেষ পর্যন্ত যুবশক্তির উপরেই তো আমাদের ভরসা করতে হবে। সেই যুবক যেন মরীচিকার পিছনে না ছোটে, সেই যুবক যেন তার যৌবনের শক্তি দিয়ে শোষকের শক্তিকে শক্তিশালী না করে, তারা যেন ওই ভোটের রাত্রে ওই ভোট কাটার কাজে ব্যবহৃত না হয়। তারা যেন এরকম মনে করে যে আমি আর যাই হোক আমার মাথাটা বিক্রি করতে পারি না, আমি মাথা উঁচু করে বাঁচার জন্যই পৃথিবীতে এসেছি। এই বোধটাও তৈরি করা দরকার। স্যার যেটা বলছেন, একদিন যে গ্রামের কৃষকদের মধ্যে এইটাই ছিল যে সে আর যাই করুক মাথা বিক্রি করবে না। সে শ্রম বিক্রি করতে পারে, সে ঘাম বিক্রি করতে পারে, কিন্তু সে মাথা বিক্রি করতে পারে না। কিন্তু এমন এক সংস্কৃতি এখন তৈরি করে ফেলা হয়েছে যে আগে নিজে বাঁচো, ফলে বিক্রি করে হলেও বাঁচো। তো এই পাল্টা সংস্কৃতিটা তৈরি করার জায়গা আমাদের একটু দুর্বলতা আছে। একদিকে শোষকের সংস্কৃতি দিয়ে শোষিত মানুষকে আকৃষ্ট করে ফেলা হয়েছে। তাদের সামনে দুটো অপশন এখন আছে, হয় অদৃষ্ট, কি করব ভাই কপালে ছিল এর বেশি আর কিছু নাই, অদৃষ্ট দেখাও, অথবা অযোগ্যতা দেখাও। তুমি চাকরি পাওনি কেন? ভাই আমার আসলে যোগ্যতা নাই। কিন্তু এই রাষ্ট্র যে তাকে চাকরি দিচ্ছে না, রাষ্ট্র যে তার ব্যবস্থাটা করে নাই, সেই রাষ্ট্রকে সে চিহ্নিত করতে না পেরে কখনো সে কপালকে দেখায়, কখনো নিজেকে দেখায়। এই জায়গায় একটা সাংস্কৃতিক আন্দোলনও খুব দরকার, যে কিভাবে জনগণের শ্রমকে আত্মসাৎ করে একদল মানুষ পুঁজিপতি হয়ে ওঠে আর যারা শ্রম দেয় তারা ভিখারি হয়ে যায়। এই ব্যবস্থাটা কি চলতেই থাকবে? বাম রাজনীতি দুটো জিনিস মানুষের সামনে নিয়ে আসে। একটা নিয়ে আসে শোষণের বিরুদ্ধে লড়াই করা, আরেকটা হলো যে আত্মমর্যাদা গড়ে তোলা। আমরা আত্মমর্যাদাটাকে যদি ভোটের স্বার্থে বিলীন করে দেই, তাহলে হয়তো দল বড় হবে, কিন্তু সেই বড় দল সংখ্যায় বড় হবে, ভোটের পার্সেন্টেজে বড় হবে, কিন্তু মানুষের মুক্তির জন্য কোনো ভূমিকা পালন করতে পারবে না, বরঞ্চ মানুষের জীবনে হতাশা নিয়ে আসবে। তার তুলনায় যদি এরকম হয়, ছোট কিন্তু লড়াকু, লড়ছে প্রতিনিয়ত, মানুষের স্বার্থে লড়ছে, মানুষের জন্য লড়ছে, মানুষের পক্ষে লড়ছে, এই শক্তি কিন্তু আবার বড় হয়ে দাঁড়াবে। আমরা এই আশাটাই করতে চাই। হতাশা থেকে শিক্ষাটাকে নিতে চাই, দুর্বলতা থেকে শিক্ষাটাকে নিতে চাই, ব্যর্থতা থেকে শিক্ষা কি নিতে চাই, যে আমাদের নিরবিচ্ছিন্ন এই লড়াইটা আমাদের চালাতেই হবে। আর ক্ষমতায় যাওয়ার টার্গেট, ক্ষমতা তো শেষ পর্যন্ত আমাদের টার্গেট। সেটা কি? যে ক্ষমতায় না গেলে
যেমন ধরুন আমরা যদি আর একটা অন্য কিছু বাদ দিই, একদম শেষ দিকে, শেষ করে একদম ফেলি, শেষ মানুষকে কথা। যদি একটা কথা বুঝাই, 6,03,681 কোটি টাকার বাজেট হয়েছে। বামপন্থীরা যদি এই বাজেটটাকে করতে পারত, তাহলে এই টাকায় জনগণকে কি দেওয়া সম্ভব, পাল্টা একটা শিক্ষা আমরা দিতে পারি। আমরা যেমন বলেছিলাম পাটকল বন্ধের সময় যে 1250 কোটি টাকা খরচ করলে পাটকলকে আধুনিক যে এবং শেষ করতে লাভজনক হবে। করা সম্ভব। সরকার 5,000 কোটি টাকা খরচ করে পাটকল বন্ধ করলো, কিন্তু বামপন্থীরা 1200 কোটি টাকা হলে পাটকল আধুনিক করতে পারতো। এই পাল্টা শিক্ষাগুলো এখন মানুষের কাছে নিয়ে যাওয়া জি। দরকার। আমি 30 সেকেন্ড সময় কি নেব এই যে এই প্রশ্নে? শুধু আমি মনে করি যে আমরা সুনির্দিষ্ট ইস্যু ঠিক করে যে মানুষের একটা গণজাগরণ তৈরি করার মধ্য দিয়েই নির্বাচন হোক, যাই হোক, তার মধ্যে ক্ষমতায় যাওয়ার টার্গেট করেই বামপন্থীদের নামতে হবে। তার আগে শক্তিশালী হতে হবে। Of course, ওটা হলেই শক্তিশালী। ডক্টর শাহান, একদম শেষ দিকে আপনি 1 মিনিটে নতুন কিছু যোগ করবেন কিনা? আমি শুধুমাত্র হচ্ছে গিয়ে দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে গিয়ে যে কথাটা বলা হলো যে ভাগ্যের উপর নিয়ন্ত্রণ, এটা ভাগ্যের উপর নির্ভরশীলতা, এটা সত্যি কথা, এই ব্যাপারে কোনো নেই। যাই হোক, যেহেতু সময় নেই, আমি শুধুমাত্র একটা কথা বলে হচ্ছে গিয়ে শেষ করছি। আমার মনে হয় ভবিষ্যতের দিক থেকে একদিকে আমি যেটা বললাম যে ডানপন্থী দলগুলোর যে বিস্তার, সেটা যেমন শঙ্কার কারণ, আবার আরেকদিকে একটু বিতর্কিত হলেও এই ডানপন্থী দলগুলোও কিন্তু হচ্ছে একটা দীর্ঘ সময় নিয়ে গড়ে উঠেছে, এবং হচ্ছে গিয়ে তারা তাদের যে বিস্তার ঘটানোর গ্রামে গঞ্জে সব জায়গায় সেই বিস্তারটা কিন্তু খুব ভয়াবহ ভাবে বিস্তার করেছে। আমার কাছে যেটা মনে হয় যে বাম দলগুলোর যেটা করা উচিত, নির্বাচন বা নির্বাচন কেন্দ্রিক ব্যবস্থা থেকে বের হয়ে এসে আগে একটা লং টার্ম, একটা দীর্ঘ সময় ধরে একটা পরিকল্পনা করা উচিত। আমরা যে ইডিওলজির কথা বলছি, যে আদর্শের কথা বলছি, যে ভিত্তিটা আমরা হারিয়ে ফেলেছি, সেটাকে হচ্ছে কি আমরা কিভাবে প্রতিস্থাপিত করতে পারি, সেটার জন্য আপনি গ্রামের সংগঠনগুলোকে শক্তিশালী করুন। আপনি হচ্ছে গিয়ে লং টার্ম পরিকল্পনা, আপনি ক্ষমতার কথা ভুলে যান। কারণ আপনি যদি হচ্ছে গিয়ে যে জনসমর্থন বা যে জিনিসটা আপনি তৈরি করতে পারেন, তাহলে হচ্ছে কি সেটা গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমেই হোক বা যেভাবেই হোক, সে জায়গায় আপনি পড়বেন। কিন্তু ইতোমধ্যে আপনার যে জিনিসটা দরকার, সেই প্রাতিষ্ঠানিক কাঠামোটা হচ্ছে কি আপনার দূর করা। এবং দ্বিতীয়ত, আমি যে কথাটা বলছিলাম সেটা বলে হচ্ছে কি শেষ করে দিচ্ছি, যে এই বাম দলগুলোর মধ্যে যে বিচ্ছিন্নতা আছে, সেখান থেকে একটা কমন মিনিমাম এজেন্ডা বের করতে হবে। দে হ্যাভ টু সর্ট অফ কাম টুগেদার, একসাথে করে তারপরে হচ্ছে কি আপনি সেই জায়গাটা করতে পারবেন। এছাড়া আমার মনে হয় না করার কোনো উপায় আছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। আমরা শেষ করব আজকের ইভেল 21 রাত। রহিন হোসেন প্রিন্স, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন এবং খুব মূল্যবান আলোচনা, মূল্যবান মতামত আপনি দিলেন, এবং আমরাও আশা করব যে বাম শক্তি আবার পুনর্জাগরণ হোক। আমি ধন্যবাদ জানাই রাজিকুজ্জামান রতন, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। শেষ করব আজকের ইভেল 21 রাত। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আজ শেষ করব ইভেল 21 রাত। আপনারা আলোচনা থেকে যে বিষয়টি বেরিয়ে আসলো, যে বাম শক্তি বা আলোচকরা যেটি বললেন যে তারা আবারও জেগে উঠতে চান এবং মানুষের যে ভাষা, সেই ভাষায় মানুষের সাথে কথা বলতে চান, এবং তাদের টার্গেট মানুষের কল্যাণ, মানুষের যে বৈষম্য, সেই বৈষম্য থেকে বৈষম্যহীন একটি সমাজ গড়ার। এবং সেই ক্ষেত্রে আমরা আশাবাদী হতে চাই যে বাম দলগুলো আবারও নিজেদের মধ্যে একটা ঐক্য গড়ে তুলে যে ডানপন্থী ধারা, সেই ডানপন্থী ধারার বিপরীতে একটি শক্তি হিসেবে জেগে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।